আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, সদর, দক্ষিণ কুমিল্লা। তো ধারাবাহিকভাবে আমি তোমাদের মাঝে আবারও এসে হাজির হয়েছি আরেকটি ক্লাস নিয়ে। ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত, অধ্যায় নাম্বার 11। অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, অনুসরণী 11.2। এর মাঝে আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার সুবিধার্থে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখার সুবিধা করে দিবেন এবং তাদেরকে অনলাইনের ক্লাসগুলো অর্থাৎ ভার্চুয়াল ক্লাসগুলো বাংলাদেশ সংসদ টেলিভিশনে সরাসরি প্রচার করছে। আমরাও বিভিন্ন অনলাইন মাধ্যমে বা অনলাইন ভিত্তিক ক্লাস করে যাচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, মূল আলোচনায় আসি। আজকের পাঠের বিষয় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এটি একটি বড় চ্যাপ্টার। 11.1 আছে, 11.2 আছে। আমি 11.2 এর একটি অংশ নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকের এই পাঠ থেকে তোমরা যেটা শিখতে পারবে, ধারাবাহিক অনুপাত কি, বাস্তব সমস্যা সমাধানে ধারাবাহিক অনুপাতের ব্যবহার। আমরা এখানে একটা শব্দ আছে অনুপাত। অনুপাত মানেই হচ্ছে সাধারণত আমরা মানে অনুপাত বলতেই বুঝি অনুপাত হচ্ছে ভাগ। তাহলে ধারাবাহিক অনুপাতটা হচ্ছে, একটু তোমাদেরকে বলছি, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। ধারাবাহিক অনুপাত, শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক মানে হচ্ছে একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাতের যে সম্পর্ক। দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, রনি, সনি এবং স্বামী, এই তিনজন ব্যক্তির নাম আমি বললাম। এই তিনজন ব্যক্তির, মনে করি রনির আয় 1000 টাকা ধরে নিতেছি, সনির আয় 1500 টাকা এবং স্বামীর আয় 2500 টাকা। এখানে একটু খেয়াল করো, যদি আমরা এটা আজকে চিন্তা করি, তাহলে এই যে তোমাদের পাঠ্য বইয়ের সুন্দর করে একটা উদাহরণ দেওয়া আছে, নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 217 পৃষ্ঠার ধারাবাহিক। মনে করি রনির আয় 1000 টাকা, সনির আয় 1500 টাকা এবং স্বামীর আয় 2500 টাকা। এই উদাহরণটাই আমি নিয়ে আসছি। এখানে রনির আয় ও সনির আয়ের অনুপাত। দেখো একটা কথা, রনি আয় ও সনির আয়ের অনুপাত। যদি আমরা লিখি 1000 অনুপাত হচ্ছে 1500, এটাকে যদি আমি ক্ষুদ্র করে নেই 2:3, অর্থাৎ 500 দ্বারা যদি ভাগ করে। আরেকটা অংশ যদি এরকম থাকে, সনির আয় ও স্বামীর আয়ের অনুপাত, এটা যদি এরকম থাকে 1500 অনুপাত 2500, এটা হবে 3:5। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রনির আয় ও সনির আয়, আবার সনির আয় এবং স্বামীর আয় প্রথম অনুপাতের পূর্ব রাশি। প্রথম অনুপাতের আমরা যদি চিন্তা করি, প্রথম অনুপাতের উত্তর রাশি, মানে এটা হচ্ছে প্রথম অনুপাতটা, এটার উত্তর রাশি কত আছে 3। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুটো অনুপাত সব সময় সমান থাকবে।
তাহলে ধারাবাহিক অনুপাতটা কি দাঁড়াবে? আমরা যদি দেখি রনি, সনি এবং সামির আয়ের অনুপাত, কি দাঁড়ালো? 2:3:5। এইটাই হচ্ছে আমাদের ধারাবাহিক মূল্যায়ন, ধারাবাহিক অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলছি? প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সবসময় কি হবে? সমান হবে। তাহলে যদি সমান হয়, যদি সমান হয়ে যায়, তখনই আমরা একটা যে অনুপাতটা পাবো সেটাই হবে ধারাবাহিক অনুপাত। তাহলে এই যে উদাহরণটা, এই উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হইতে পারলাম যে ধারাবাহিক অনুপাতটা কি। এখন আমরা এটা পেয়ে গেছি, অর্থাৎ আজকে যা আমরা শিখতে পাবো তার অংশটুকু হচ্ছে ধারাবাহিক অনুপাত কি সেটা আমরা এখন আসো বাস্তব সমস্যা সমাধানে ধারাবাহিক অনুপাতের একটা ব্যবহার। আমরা একটা অঙ্কের মাধ্যমে এই ধারাবাহিক অনুপাতের ব্যবহার বাস্তব জীবনে কিভাবে হচ্ছে বা বাস্তব সমস্যা সমাধান করতে গেলে কিভাবে হয় সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদেরকে যেটা বলছিলাম, বাস্তব সমস্যা সমাধানে ধারাবাহিক অনুপাতের প্রয়োগ বা ব্যবহার, সেজন্য একটি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। সেই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, 222 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কটা। 222 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কটা খুব মজার একটা অঙ্ক। দেখো, বোর্ডের মধ্যে দেওয়া আছে, ক্রিকেট খেলা সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান করলো। একটা ক্রিকেট ম্যাচের মধ্যে এই তিনজন, সাকিব, মুশফিক, মাশরাফি, তোমরা কি তাদেরকে চিনো? আমি তোমাদেরকে চেনার জন্য আমি তাদের ছবি প্রিন্ট করে নিয়ে আসছি। এ হচ্ছে, দেখো, মাশরাফি, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। এরপরে আসো, এই ছবিটা, এটাকে চিনতে পারতেছো? বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের গর্ব সাকিবুল আল হাসান। আর এ হচ্ছে মাশরাফি, আমাদের উইকেট কিপার, এক সময় আমাদের জাতীয় দলের ক্যাপ্টেনও ছিলেন উনি। এই তিনজন একটা ম্যাচের মধ্যে 171 রান করলো। এই ম্যাচের মধ্যে সাকিব এবং মুশফিক এবং মাশরাফি তাদের রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? শিক্ষার্থী বন্ধুরা, এটার মধ্যে একটা ধারাবাহিক অনুপাত আছে। আমরা যদি এই অঙ্কটার সমাধান করতে যাই, প্রথমে আমরা লিখব দেওয়া আছে সাকিব ও মুশফিক কুরের রানের অনুপাত কত দেওয়া আছে? 3:2। আবার দেওয়া আছে মুশফিকুর ও মাশরাফি রানের অনুপাত 3:2। এটা একটা কথার মধ্যে তারা দিয়ে দিছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুইটা কি হতে হবে? সমান হতে হবে। তাহলে দেখো, আজকে আমার এই অঙ্কটার মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 2, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে আমাদের 3। তাহলে এটাকে আমাদেরকে কি করে নিতে হবে? যদি ধারাবাহিক অনুপাত আমরা বানাইতে যাই, তাহলে এটাকে আমরা 3 দ্বারা গুণ করব আর এটাকে 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করার পরে এটাকে 3 দ্বারা গুণ করার পরে 9:6, আর এটা হবে আমাদের 6:4। অর্থাৎ এখানে আমরা একটু লিখে দিব 3 দ্বারা গুণ, আর এটা হচ্ছে 2 দ্বারা গুণ। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়ে গেছে। তাহলে আমাদের ধারাবাহিক অনুপাতটা কি দাঁড়ায়? সুতরাং সাকিব
মুশফিক এবং মাশরাফি রানের অনুপাত দাঁড়ালো কি 9:6:4। এইটাই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। তাহলে বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন এটাকে যদি আমরা ধরে নেই, ধরে সাকিবের রানের সংখ্যা 9x, মুশফিকের রানের সংখ্যা 6x এবং মাশরাফি রানের সংখ্যা হচ্ছে 4x। বুঝতে পারছি? এবার বাকি অংশটুকু যদি আমি এখানে করি, তাহলে প্রশ্ন মতে তাদের তিনজনের মোট রান কত দেওয়া আছে? অর্থাৎ 9x + 6x + 4x = হচ্ছে 171, অর্থাৎ 171। তাহলে 19x = 171 বা x = 19 নিচে উপরে 171, আমরা যদি এটাকে কাটাকাটি করি 9, অর্থাৎ x এর মান হচ্ছে 9। x এর মান কত? 9। তাহলে 81, 9 নং 81, 1, 9 × 9 17। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। অর্থাৎ এখন আমরা কে কত রান করেছে সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছি? আমরা দেখো দেওয়া আছে সাকিব ও মুশফিকের রানের অনুপাত, মুশফিক ও মাশরাফির রানের অনুপাত। এটাকে অনুপাতটাকে আমরা ধারাবাহিক অনুপাতে নিয়ে আসছি সংখ্যা, আমাদের সুবিধাজনক সংখ্যা দ্বারা গুণ করে। অর্থাৎ সাকিব, মুশফিক এবং মাশরাফির রানের অনুপাত আমরা পেয়ে গেছি। এখন ওই অনুপাত অনুযায়ী আমরা সাকিবের রানের সংখ্যা ধরে নিছি, মুশফিকের রানের সংখ্যা ধরে নিছি, মাশরাফির রানের সংখ্যা ধরে নিছি। এখন এই তারা তিনজনে মিলে কত রান করেছে? 171। এখান থেকে আমরা x এর মানটা বের করেছি, অর্থাৎ x এর মান পেয়ে গেছি। এখন আমরা কে কত রান করছে সেটা আমরা বের করতে পারবো। এখন খুব সহজ হয়ে গেছে। তাহলে আমরা x এর মান যে পেলাম, এখান থেকে আমরা x এর মান বসে পেয়ে যাব। সুতরাং সাকিবের রানের সংখ্যা কত ছিল? 9x, অর্থাৎ 9 × 9 কত? 81টি। সাকিব রান করছে কত? 81টি। এবার আসো মুশফিকুরের রানের সংখ্যা কত ছিল আমাদের? 6x। তাহলে 6 × x এর মান হচ্ছে 9, 6 নং 54টি। এবার আসো মাশরাফির রানের সংখ্যা ছিল আমাদের 4x। তাহলে 4 × x এর মান হচ্ছে 9, 4 নং 36। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেছি কে কত রান করেছে। এখন তাহলে সাকিব করলো কত রান? 81 রান। মুশফিক করলো কত? 54 রান। মাশরাফি করলো কত? 36 রান। তাহলে তাদের তিনজনের রানটা যদি আমরা যোগ করে 171 পাই, তাহলে তোমরা নিজেরাই প্রুভ করতে পারবে, অর্থাৎ তোমার অঙ্কটা হয়ে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটার মাধ্যমে ধারাবাহিক অনুপাতের বাস্তব প্রয়োগ তোমাদেরকে আমি দেখালাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো, যদি সময় থাকে তোমাদেরকে আমি আরও একটি অঙ্কর মাধ্যমে ধারাবাহিক অনুপাতের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখি আরেকটি অঙ্ক নিয়ে আসতেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরেকটি অঙ্ক বোর্ডে নিয়ে আসছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আমরা যেহেতু আমরা এবছর সরাসরি ক্লাস থেকে অনেকটা দূরে, সেহেতু খুব বেশি
আলোচনা করে তোমাদেরকে বা অনুশীলনী সবগুলো অঙ্ক আলোচনা করে তোমাদের পাঠদান শেষ করা সম্ভব হবে না। সেজন্য আমি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কটি নিয়েই তোমাদের কাছে এসেছি, চেষ্টা করতেছি তোমাদেরকে সবগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক এইভাবে দেওয়ার জন্য। তোমরা ইনশাল্লাহ আমার সাথেই থাকবা। তো দেখো আরেকটি অঙ্ক, যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট? 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটাও এই অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারের তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাও কিভাবে আমরা সমাধান করব আমরা ধরে নিব বা মনে করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কি বললাম, মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিছি a মিটার। এবার আসো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এটা তো আমরা জানি a স্কয়ার, বাহু দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ a স্কয়ার বর্গ মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু দৈর্ঘ্য হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 20% বৃদ্ধিতে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু আমাদের বলছে যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখছিলাম 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। আগে তো আমাদের দৈর্ঘ্যটা কত ছিল, কত ধরে নিছি a, আর বৃদ্ধি পাইছে এই a এর 20%, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ a প্লাস 20a নিচে হচ্ছে 100। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি 20 দ্বারা 20 একে 20, 5 20 100, অর্থাৎ a 5 এত মিটার মিটার। লসাগু করে ফেলি 5a বাই a মিটার, অর্থাৎ 6a বাই 5, এটাকে যদি আমরা ভাঙি 1.2a মিটার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? দেখো 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি 1.2a মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য কত পাইছি আমরা 1.2a, এটার উপরে স্কয়ার বর্গ মিটার, অর্থাৎ 1.44a স্কয়ার বর্গমিটার। এই দুইটা জিনিসের মধ্যে একটু খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিছি a মিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিছি আমরা a স্কয়ার, অর্থাৎ এটা আমাদের প্রথম। তখন কোনো বৃদ্ধিও ছিল না, হ্রাসও ছিল না। যখন 20% বৃদ্ধি ছিল, 20% বলে দিছে আমাদের, যদি 20% বৃদ্ধি হয়, 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আগে ছিল কত a, আর 20% বৃদ্ধি পাইছে কত আগেরটার 20%, অর্থাৎ a এর 20%। a 20a এর অর্থাৎ 100 দ্বারা ভাগ করে আমরা এখানে 5, আমরা যদি 100 দ্বারা ভাগ করব, 20 দ্বারা যদি ভাগ করি 20 একে 20, 5 20 100, 5a বাই 5, অর্থাৎ লসাগু করে আমরা এটা 1.2a পেয়ে গেছি। এটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি, এখানেও আমরা 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব, অর্থাৎ যে বাহুর দৈর্ঘ্যটা বৃদ্ধিতে যে বাহুর দৈর্ঘ্য পেয়েছি সেটাকে আমরা স্কোয়ার করে পেয়ে গেলাম। এবার আসো, তাহলে এই দুইটা জিনিস থেকে এই ক্ষেত্রফল অর্থাৎ বৃদ্ধির আগের যে ক্ষেত্রফল
বৃদ্ধির পরে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দুইটা ক্ষেত্রফল থেকে আমরা কি করব, ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করব। তাহলে আসো আমরা দেখি কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে পেয়ে গেলাম, অর্থাৎ 1.44 a স্কয়ার মাইনাস a স্কয়ার থেকে বিয়োগ করার পরে। তাহলে আমাদের জানতে চাইছে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি আমরা যদি এটাকে মূল ক্ষেত্রফলের 0.44 a স্কয়ার, এটার শতকরা বৃদ্ধি অর্থাৎ 100%। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যদি আমরা a স্কয়ার কেটে ফেলি 0.44 ইন্টু 100 এই পার্সেন্ট, এটাকে গুণ করলে 44%। এই 44% 20% বৃদ্ধিতে যদি কোনো ক্ষেত্রফলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি হয়, তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 44%। ক্লিয়ার? এই ধরনের এগুলো একটা ধারাবাহিক অনুপাতের অঙ্ক, এগুলো আমরা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখি যদি আমরা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসে আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি তোমাদের জন্য, যাতে এই চ্যাপ্টারের মধ্যে তেমন কোনো সমস্যা না থাকে, সেজন্য আরেকটা অঙ্ক নিয়ে আসছি। একটি জমির ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 223 নাম্বার 21 নাম্বারের অঙ্কটা, 223 পৃষ্ঠার 21 নাম্বার অঙ্কটা। অর্থাৎ একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিগত বছরগুলোতে বা অন্যান্য সময় যখন এক্সাম হয় অর্থাৎ পরীক্ষা হয়, পরীক্ষার খাতায় অঙ্কটা যখন আসে, শিক্ষার্থীর বন্ধুরা একটা জায়গায় ভুল করে, সেটা কি বুঝতে সমস্যা করে। এই জায়গাটা ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, এই কথাটার মধ্যে গোলায় ফেলে। অনেকে মনে করে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। শিক্ষার্থী বন্ধুরা, এটা কখনো হবে না। এটাই হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। ক্লিয়ার? তখন আর ভুল করবে না। তাহলে আমরা আসো এটা সমাধান করে ধরি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ধরে নিচ্ছি প্রথম জমির দৈর্ঘ্য কত 3x, প্রথম জমির প্রস্থ কত 2y, অর্থাৎ প্রথম জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 6x হয়। তদ্রূপ দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত 4x, দ্বিতীয় জমির প্রস্থ কত 5y। সুতরাং দ্বিতীয় জমির ক্ষেত্রফল 4x ইন্টু 5y বর্গমিটার 20xy বর্গমিটার। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি করছি দেখো, প্রথম জমির দৈর্ঘ্য, প্রথম জমির প্রস্থ, প্রথম জমির ক্ষেত্রফল বের করলাম। এরপর আসো আবার
দ্বিতীয় জমির দৈর্ঘ্য, দ্বিতীয় জমির প্রস্থ, দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করলাম। আমাদের প্রশ্ন মতে দেওয়া আছে, দেখো একটি জমির ক্ষেত্রফল অর্থাৎ প্রথম জমির ক্ষেত্রফল 6xy দেওয়া আছে আমাদের 432 বা xy 6 যাবে নিচে, উপরে 432, এটাকে যদি আমরা কাটি 6 7 42, 6 2 12, অর্থাৎ xy পেয়ে গেছি আমরা কত, 72। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অপর জমির ক্ষেত্রফল কত আসলো? অপর জমিটা কত আমাদের? 20xy। অপর জমি, এই ক্ষেত্রফলটা তো আমাদের দেওয়া আছে, অপর জমির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 20xy। তাহলে দেখো 20xy, 20xy এর মান কত পেয়েছি আমরা? 72 এত বর্গমিটার, অর্থাৎ 2 2 4, 7 2 14, 1440 বর্গমিটার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? দেখো তাহলে আমরা এই যে এগুলোই হচ্ছে ধারাবাহিক অনুপাতের বাস্তব প্রয়োগ বা বাস্তব ব্যবহার। তোমরা আজকের যে 3টা অঙ্ক এই চ্যাপ্টার থেকে করেছি, এই 3টার আলোকে তোমাদেরকে আমি এই বইয়ের এই চ্যাপ্টারে অর্থাৎ 11.2 এর তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিব। আশা করি তোমরা আগামী ক্লাসে এই বাড়ির কাজটুকু জবাব দিবে বা নিয়ে আসবে, বাসায় করবে। সেটা হচ্ছে 223 পৃষ্ঠার 23 নম্বর অঙ্কটা। 223 পৃষ্ঠার 23 নম্বর অঙ্কটা আজকের যে 3টা অঙ্ক করেছি, এই 3টা অঙ্কের আলোকেই এই তোমাদের আজকের বাড়ির কাজটুকু দিয়েছি। আশা করি এইভাবে তোমাদের সাথে ধারাবাহিকভাবে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমাদের পাশেই থাকবা, আমাদের সাথেই থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।